হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আরশান ভাইকে প্রথম দেখেছিলাম কালবৈশাখীর এক বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজে জবুতবু অবস্থা, গায়ে শার্ট লেপটে আছে, চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পানি পড়ছে। সম্পর্কে উনি আপুর দেবর। আমি তখন সদ্য কৈশোর পেরিয়েছি। প্রেম ভালোবাসা সম্পর্কে জানছিলাম, বুঝতে শিখছিলাম। আর প্রথম বোধ হয় তার প্রেমেই পড়েছিলাম। তার সাথে আমার কথাবার্তা হয় খুবই কম, এমনকি বিয়েতেও তাকে আমি দেখিনি। তিনি তখন রাজশাহীতে ছিলেন। তার পরীক্ষা, আসতে পারেননি। পরীক্ষা শেষ করে যেদিন এলেন সেদিন আপা আর দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। আরশান ভাইও সেদিনই এলেন। তবে তিনি একা আসেননি, নিয়ে এসেছিলেন ঝড় বৃষ্টি এবং এক পশলা প্রেম। প্রেমে পড়লে নাকি মনের ভেতর ঘণ্টা বাজে। বন্ধুদের কাছে শুনতাম, কখনো অনুভব করতে পারিনি, কিন্তু সেদিন অনুভব করলাম খুব করে। সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করতাম, সেও দেখতাম আমায় খুব আদর করত। হয়তো বাচ্চা সুলভ ছিলাম তাই। বাজারে গেলেই আমার জন্য খাবার কিনে আনত, কখনো গল্প বলে হেসে লুটোপুটি খেত। তার এই মিশুক স্বভাবের জন্য খুব অল্প সময়েই বাড়ির সবার প্রিয় পাত্র হয়ে গিয়েছিল। শুধু আমি নই, বাড়ির প্রত্যেকে তাকে ভীষণ পছন্দ করে। এরপর তিনি মাত্র দুবার এসেছিলেন আমাদের বাসায়। আমি চাতক পাখির মতো তার অপেক্ষায় থাকতাম। কখনো নিজেই চলে যেতাম তাদের বাসায়। আপাকে দেখতে মন চায়, এটাই ছিল আমার বাহানা। প্রতিবারই গিয়ে নিরাশ হতাম ঠিক তা নয়, তবে বেশিরভাগ সময়েই নিরাশ হতে হতো। বাসায় তাকে পাওয়া যেত শুধু 2 ঈদের ছুটিতে, তাও ব্যস্ত থাকত, অথবা বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত। ভীষণ মন খারাপ হতো আমার। এতে কারই বা কি আসে যায়? তবে আজ আমার মন ভীষণ ভালো। আজ প্রায় 1.5 বছর পর আরশান ভাইয়ের সাথে দেখা হবে। এই 1.5 বছর আমি তাদের বাড়িতে যাইনি। আমার পড়াশোনার ব্যস্ততা ছিল। আসলে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আগ বাড়িয়ে কথা বলতে, সামনে যেতে লজ্জা লাগত ভীষণ। নিজেকে গুটিয়ে নেওয়ার আরও একটা কারণ ছিল। আমি জানতে পেরেছিলাম উনি একটা সম্পর্কে আছেন। কথাটা আপার থেকে শুনেছি। ওই বাড়ির সবাইও নাকি রাজি। কথাটা জানার পর খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু থেমে থাকিনি। শুধু চুপচাপ সরে গিয়েছি। নীরবে নিজের জীবন ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি। দুজনেই ঢাকায় থাকতাম, কিন্তু কখনো কাকতালীয়ভাবেও আমাদের দেখা হয়নি। আমিও চাইতাম না তার মুখোমুখি হতে। এখন আর আমিও বাচ্চা নেই, আরও বড় হয়েছি। সদ্য অনার্স শেষ করেছি। এখন বাড়ি থেকে বিয়ের জন্য খুব তোড়জোড় চলছে। সবাই চাচ্ছে এবার যেন আর কোনো রকম বাহানা না দেখাই। বিয়ের পাট তো আগেই চুকে যেত যদি আমি রাজি থাকতাম। আমার তখন বিয়ে সংসার করার মতো মানসিকতা ছিল না। এখন যে খুব আছে ঠিক তাও নয়, কিন্তু এবার আসলেই বিয়েটা করা প্রয়োজন মনে করছি। আমার সমবয়সী বান্ধবীরা এখন 2টা করে বাচ্চার মা। কয়েকজন অবশ্য এখনও বাচ্চা নেয়নি, তবে অবিবাহিত নেই কেউ। আত্মীয় স্বজনরা অনেক ধরনের কথাবার্তা বলত। বাবা মা মাঝে মাঝে গায়ে মাখলেও আমি কখনো মাখিনি। সেসব যাগ্গে, ওসব পুরনো কাসুন্দিনা ঘাটি। এখন যেহেতু বড় হয়েছি তাই আগের আবেগ মনে পুষে রাখিনি। আরও 3 মাস আগেই আপার কাছে শুনেছিলাম আরশান ভাইয়ার সম্পর্কটা আর নেই। যদিও আমি তাকে পছন্দ করি, তবুও খবরটা শোনার পর ভীষণ খারাপ লেগেছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, যেদিন তার সম্পর্কের কথা শুনেছিলাম সেদিনও কষ্ট পেয়েছিলাম, আবার যেদিন শুনলাম সম্পর্কটি আর নেই সেদিনও কষ্ট পেয়েছিলাম। প্রথম কষ্টটা ছিল তাকে হারানোর, এবং দ্বিতীয় কষ্টটা হলো সেও আমার মতো হারানোর কষ্ট পাচ্ছে। তাই ভালোবাসা তো এমনই হওয়া উচিত, তাই না? আমি অনেকবার কল দিতে চেয়েও সংকোচে কল দিতে পারিনি। কেমন যেন একটা জড়তা কাজ করছিল, তাই আর কল দেওয়া হয়নি। আরশান ভাই একা না, আপার শ্বশুর বাড়ি থেকে দুলাভাই, তার বাবা মা আর আপা, আর ওর 2টা বাচ্চাও আসবে বাড়িতে। তাই রান্নাবান্নার বিশাল আয়োজন করা হয়েছে। নানান রকম পিঠাও বানানো হচ্ছে। রান্নাঘর থেকে আমি পিঠা নিয়ে যখন বাড়ির ভেতর ঢুকছিলাম তখন আরশান ভাইকে দেখলাম।
সেই প্রথম দিনের মতো অনুভূতি। মনে হচ্ছিল হাত থেকে পিঠার থালাটা এখনই আমার থেকে পড়ে যাবে। কোনোরকম নিজেকে সামলে নিয়ে ভেতরে চলে গেলাম। পিঠাগুলো রেখে আবার বাইরে এলাম। সবার সাথে কুশলাদি বিনয় করলাম। লক্ষ্য করে দেখলাম আরশান ভাই অনেক বদলে গেছে। চোখ তুলে একবার তাকালো না। দুপুরে খাওয়া দাওয়ার পর বসার ঘরে বসে সবাই রেস্ট নিচ্ছিল। আমিও বসলাম সেখানে। যারা পান খায় তাদের জন্য পান সাজাচ্ছিলাম। দাদি তখন বললেন, পিথুলা, মিষ্টি আর মৌকে নিয়ে বাইরে যাগ। মিষ্টি আর মৌ হচ্ছে আমার জানবাচ্চা, আমার ভাগ্নি। ওরা ছোট মানুষ, বড়দের গল্পের মধ্যে থাকতে পারবে না বুঝলাম, কিন্তু আমি তো এখন আর ছোট নই। আমি থাকলে কি সমস্যা? অবশ্য প্রশ্ন করার সাহস হল না। আমি চুপচাপ ওদের নিয়ে বাইরে চলে গেলাম। আমাদের বাড়ির উঠানে বড় একটা বকুল ফুল গাছ আছে। গাছের নিচে আব্বা বসার জন্য বাঁশ দিয়ে মাচা বানিয়ে দিয়েছে। ওদেরকে নিয়ে আমি ওইখানেই বসলাম। মিষ্টি বলল, খালামনি, কালকে তো পহেলা বৈশাখ, আমরা ঘুরতে যাব না? মৌ বলল, আমাকে কিন্তু চুড়ি কিনে দিতে হবে খালামনি গিয়ে। আমি দুটোকে জড়িয়ে ধরে বললাম, তোদের ঘুরতে নিয়ে যাব, চুড়িও কিনে দেব। মেলায় যাব কাল সবাই মিলে। নাগরদোলায় চড়ব কেমন? মিষ্টি আর মৌ খুশিতে আমার দুগালে চুমু খেল। ওদের সঙ্গে দুষ্টুমি করছিলাম তখন আরশান ভাই ধীর পায়ে এখানে এগিয়ে আসছিল। গম্ভীর তার মুখাবয়ব। মিষ্টি, মৌ এবার গিয়ে চাচ্চুর গলায় ঝুলে পড়ল। আমি বোঝার চেষ্টা করলাম তিনি ওদের সঙ্গেও এমন গম্ভীর হয়ে থাকেন কিনা। দেখলাম না, ওদের সঙ্গে বেশ স্বাভাবিক এবং হাসি খুশি। দুজনকে ফিসফিস করে যেন কি বলল। দুটোই মিলে বাড়ির ভেতর চলে গেল। তখন আমার হাত পা কাঁপতে লাগল। এবার নার্ভাস লাগছে ভীষণ। অদ্ভুত বিষয়, এত ভয় কেন পাচ্ছি আমি? তিনি তো আর বা ঘভার লুক নয় কোনো। আমি ত্রস্ত পায়ে চলে যাওয়ার পায়তারা করছিলাম। আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন, বসো। আমি কাঠের পুতুলের মতো আবার বসে পড়লাম। নিঃসংকোচে তিনিও দেখলাম পাশে এসে বসেছেন। দুজনের মাঝেই নিরাপদ দূরত্ব বজায় আছে। আমি ভয় পাচ্ছি তিনি আমার জড়তা আবার টের পেয়ে না যান। আচ্ছা, তিনি কি আমাকে কিছু বলতে চান? তাহলে বলছেন না কিছু? আমি কি একবার জিজ্ঞেস করব? না, থাক, ইচ্ছে হলে সে একাই বলবে। প্রায় 5 মিনিট পর তিনি নীরবতা ভঙ্গ করলেন। কোনোরকম ভনিতা না করেই বললেন, বাড়ির সবাই তোমার এবং আমার বিয়ে দিতে চাচ্ছে জানো? আমার মুখটা এবার হা হয়ে গেল। চোখ দুটো গোল গোল হয়ে গেছে। এতটাই অবাক হয়েছি যে তৎক্ষণাৎ বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। এসব কথা কখন হলো? কই, কেউ তো আমাকে কিছু বলল না। আরশান ভাই এক পলক আমার দিকে তাকালেন। খুব সঙ্গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছুই জানো না গে। আমি এবার ফাঁকা ঢোক গিলে বললাম, আমি আসলেই কিছু জানি না গে। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু এই বিয়েতে তোমার মতামত কি? আমার মতামত কি হবে? আমি তো কিছু জানি না, ভাবারও সুযোগ পাইনি গে। তাও ঠিক, তবে ভাবার আগে তোমার কিছু কথা জানা উচিত কি? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তিনি বললেন, তুমি কি জানো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল? আমি মাথা দোলালাম। হুম, জানি। আপা বলেছিল। আপনাদের বিয়েও ঠিক করা ছিল। শুধু বিয়েই ঠিক করা ছিল না, বিয়ে হয়েও ছিল। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম এই কথা শুনে। সত্যিই এমন কিছু আশা করিনি, কল্পনাও করিনি। বিয়ে করলে আমরা জানতাম না? তিনি কি আমার সাথে মজা করছেন কোনোভাবে? আরশান ভাই নিজ থেকেই বললেন, আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম। 1 বছর একসাথে সংসারও করেছি। এরপর হঠাৎ করে ওর অন্য কারো সাথে সম্পর্ক হয়। তারপর নিজেই ডিভোর্স দেয়। বাড়ির কেউই এসব জানে না। তোমাকেই প্রথম বললাম, কারণ তোমার এসব জানার অধিকার আছে, যেহেতু সবাই চাচ্ছে তোমার সাথে আমার বিয়ে হোক। আমি বোবা হয়ে গেছি। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মাথাও ফাঁকা লাগছে। এত কিছু ঘটে গেছে। আমার এখন কি করা উচিত? তাকে কি বলা উচিত? সব মেনে নিয়ে তাকে বিয়ে করব? এখানে তার তো কোনো দোষ নেই। পরিস্থিতির শিকার সে। মেয়েটাই তাকে ছেড়ে চলে গেছে।
প্রতারিত হয়েছে আরশান ভাই। সে চাইলেই পারত এসব আমার কাছে লুকাতে, কিন্তু তিনি লুকাননি। এতেই তো বোঝা যায় তার ভেতর কোনো লুকোছাপা নেই। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে আমি এখন কিছুই ভাবতে পারছি না। একটু সময় লাগবে। মনে মনে যখন ভাবছিলাম এই কথাগুলো তাকে বলবো, সময় চাই, তখন তিনিই বললেন, আমি চাই তুমি নিজেই সবাইকে বলো যে তুমি আমায় বিয়ে করবে না। গে তিনি বিয়ে করেছেন, ভর্সি। এসব শুনেও যতটা না খারাপ লেগেছিল তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার শেষ কথাটা শুনে। আমার মতামত তো অনেক পরের বিষয়। তিনি নিজেই চাচ্ছেন না আমাকে বিয়ে করতে। সবকিছু কেমন যেন ঝাপসা দেখছি। পশা দৃষ্টিতেই দেখতে পাচ্ছি নির্দয় লোকটা তার কথা শেষ করে চলে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে আমার? চলবে।